31 মার্চের মধ্যে আবার ভোট চান ডাকসুর ভিপি নূর। ডাকসু নির্বাচনের ফল বাতিল করে আগামী 31 মার্চের মধ্যে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। আর নতুন নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে 3 দিনের সময় বেঁধে দিয়েছে ভোট বর্জন করা প্যানেলগুলোর নেতারা। তারা বলেছেন আগামী শনিবারের মধ্যে দাবি পূরণ করা না হলে কঠোর কর্মসূচি দিতে তারা বাধ্য হবেন। তবে সেই দাবি নাকচ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন, সবার অক্লান্ত পরিশ্রমে যে নির্বাচন হয়েছে তার ফলাফলকে অশ্রদ্ধা দেখানোর এখতিয়ার তার নেই। নিয়ম মেনেই নির্বাচিতদের দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সারা হবে। গত 11 মার্চের নির্বাচনে ডাকসুর ভিপি নির্বাচিত নূর সহ মোট বর্জন করা 5 প্যানেলের একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে উপাচার্য আখতারুজ্জামানের সঙ্গে দেখা করে পুনর্নির্বাচনের দাবিতে স্মারকলিপি দেয়। উপাচার্যের কার্যালয় থেকে বেরিয়ে স্বতন্ত্র জোটের ভিপি প্রার্থী অরণি সেমন্তী খান সাংবাদিকদের বলেন, উনি আমাদের সব কথাই শুনলেন এবং আমাদের সাথে কথা বললেন। উনি বললেন যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত তাদের হাড্ডিগুড্ডি রাখা হবে না। আমরা তখন বললাম 1 বছর ছাত্রলীগ যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের হাড্ডিগুড্ডি কেন আছে এখন পর্যন্ত? এই প্রশ্নের উত্তরটা আমরা পাইনি। অনেক কথা পেছানো হয়েছে কিন্তু আমরা আমাদের উত্তরটা পাইনি। নিজেদের দাবিগুলো উপাচার্যের কাছে তুলে ধরার কথা জানিয়ে অরণি বলেন, শনিবার পর্যন্ত আলটিমেটাম, শনিবারের মধ্যে যদি পুনর্তফসিল ঘোষণা না করা হয়, তারা কারচুপির সাথে জড়িত তাদের পদত্যাগ না হয়, যত মিথ্যা মামলা আছে তার প্রত্যাহার না হয়, আমরা কঠোর আন্দোলনে যাব। যারা ছাত্রদের অধিকার নিশ্চিত করতে পারছে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বাম জোটের ভিপি প্রার্থী ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, উপাচার্যের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া তারা পাননি। আমরা বলেছি মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তা প্রত্যাহার করতে হবে। তিনি আমাদের কথা শোনেননি, বরং বলেছেন বিশ্ববিদ্যালয়ে যারা অস্থিতিশীল পরিবেশ করে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টে মামলা দেওয়া হবে। যারা এতদিন ক্যাম্পাস অস্থিতিশীল করলো তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না, তিনি কোনো উত্তর দিলেন না। বরং গতরাতে যারা রোকেয়া হলে আন্দোলন করেছে তাদের এক ধরনের থ্রেটের মতো দিলেন এবং তাদের বিরুদ্ধে মামলার কথা বললেন। পরে বিকাল 2:45টার দিকে হাজী মোহাম্মদ মুহসিন হলে সাংবাদিকদের সামনে কথা বলেন কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা ডাকসুর নতুন ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, ছাত্রলীগ ব্যতীত অন্য সকল ছাত্র সংগঠন পুনর্নির্বাচন চাচ্ছে এবং সেই লক্ষ্যে তারা আন্দোলন করছে। সরকার দিশেহারা হয়ে গেছে। আমির খসরু। গ্যাসের দাম বাড়ানোর গণশুনানির নামে সরকার প্রতারণা করছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা ক্ষমতা দখল করেছে তারা আজকে দিশেহারা। তাদের অ্যাকশন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে দিশেহারা অবস্থানের অ্যাকশন। কারণ মানুষ যখন নিজের উপর আস্থা হারিয়ে ফেলে তখন তার প্রতিদ্বন্দ্বীর সাথে সে রাজনৈতিকভাবে মোকাবেলা করে না, তাকে ধ্বংস করে দিতে চায়। ঢাকার উত্তর সিটি কর্পোরেশন উপজেলা পরিষদের প্রথম পর্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ক্ষমতাসীন দলের ভোট কারচুপির বিষয়টি তুলে ধরতে গিয়ে আজ বুধবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, কারণ সে রাজনৈতিকভাবে প্রকাশ করতে পারছে না বিধায় তাকে ধ্বংস করতে চায়। এজন্য বেগম খালেদা জিয়াকে ধ্বংস করতে হবে, তারেক রহমানকে ধ্বংস করতে হবে। কারণ প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকার কোনো সুযোগ নাই। তারা জনগণের ভোটে যখন নির্বাচিত হবে না তখন রাত্রে তাদের ব্যালট বাক্স ভর্তি করতে হবে, পরের দিন তাদের পোলিং স্টেশন দখল করতে হবে এবং সেই কাজ করার জন্য তারা একটি প্রকল্প সৃষ্টি করেছে। সাম্প্রতিক নির্বাচনগুলোতে আপনারা সেটা দেখেছেন। জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 13তম কারাবন্দী দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়। সংগঠনের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, জেবা আমিন খান প্রমুখ বক্তব্য রাখেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির সামনে আজকে তাদের টিকে থাকার সুযোগ নাই। আজকে আমরা অনেক বেশি শক্তিশালী। আমাদের নেতাকর্মীদের ত্যাগ তিতিক্ষা তারা বারবার প্রমাণ করেছে এবং ইদানিং যেসব নির্বাচন হয়েছে সেখানেও তারা প্রমাণ করেছে। তিনি বলেন, যখন একনায়কতন্ত্র তার চরম শীর্ষ পর্যায়ে গিয়ে পৌঁছে, যেটা আমরা বাংলাদেশে দেখতে পারছি, তখন মনে করবেন তার ভঙ্গুরতাই সবচাইতে বেশি। তার পতন ততই কাছে এসেছে, তার পতন অনিবার্য এবং অতি সত্বর তা হবেই। বর্তমান সংকটে জনগণকে ঐক্যবদ্ধ থেকে নাগরিক কর্তব্য জোরদার করার আহ্বানও জানান তিনি। গ্যাসের দাম গণশুনানির নামে সরকার প্রতারণা করছে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গ্যাসের দাম বারবার বাড়াচ্ছে। গণশুনানি হচ্ছে কত বড় একটা প্রতারণা দেখেন। গণশুনানির নাম দিয়ে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, এর থেকে বড় প্রতারণা কি হতে পারে? কত গুণ বাড়াচ্ছে। আমি সরকারি পরিসংখ্যান দেখে বলছি, গত 10 বছরে বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, মানুষের প্রকৃত আয় কমে গেছে। তার উপরে আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, গ্যাসের দাম বাড়াচ্ছেন। দরিদ্র মানুষ ও নিম্ন আয়ের মানুষ তাদের জীবনযাত্রার মান কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? সবকিছু উপেক্ষা করে যেহেতু তাদের জবাবদিহিতা নেই, তারা কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পরিসংখ্যান থেকে আমি বলছি, কয়েক শতাংশ মানুষের হাতে বাংলাদেশের মানুষের সমস্ত সম্পদ পুঞ্জীভূত হচ্ছে। এরা হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকার মানুষ হয়ে যাচ্ছে। এরা কারা আমরা সবাই জানি। এদের জন্য সরকারের সমস্ত নীতিমালা প্রণীত হচ্ছে, এদের সুবিধার্থে সরকার পরিচালিত হচ্ছে। এই দেশে যে চক্র সৃষ্টি হয়েছে, এই কয়েক শতাংশ ধনী লোক, কিছু সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, এদের যে একটা ম্যাক্সাস, এরাই কিন্তু ব্যবসা বাণিজ্য করছে, দেশ পরিচালনাও করছে। ওরা দেশের সমস্ত নীতিমালা সিদ্ধান্ত তারাই নিচ্ছে।
দিচ্ছে। দেশের মানুষের সাথে এর কোনো সম্পৃক্ততা নেই, কারণ মানুষের তো মালিকানাই নেই। এই অবস্থায় গিয়ে আমরা যে পৌঁছেছি এটা হচ্ছে নিম্নগামী একটা যাত্রা। এটা কোথায় গিয়ে ক্র্যাশ করবে আমরা কেউ জানি না। ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি আগামী সপ্তাহে, ডাক্তার নাসার রিজভী। ম্যাসিভ হার্ট অ্যাটাক করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অনেকটাই ভালো। তাকে বুধবার সকাল থেকে নরম খাবার দেয়া হচ্ছে। আগামী সপ্তাহে সুবিধাজনক সময়ে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির প্রস্তুতি নিচ্ছেন ডাক্তাররা। চিকিৎসকেরা। সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসার সমন্বয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট প্রফেসর ডাক্তার আবু নাসার রিজভী আজ সকালে এ তথ্য জানান। তার বরাত দিয়ে এ তথ্য জানান ওবায়দুল কাদেরের সঙ্গে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অবস্থানরত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের। তিনি জানান, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনেকটাই সেরে উঠেছেন। বুধবার সকালে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আবু নাসের জানান, বুধবার সকালে মেডিকেল বোর্ডের সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডক্টর সিবাস্টিন কুমার স্বামী ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান। এ সময় উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের সহধর্মিণী বেগম ইসরাতুন্নেসা কাদের ও সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মুস্তাফিজুর রহমান ও ডাক্তার নাসার রিজভী। এর আগে দুদফা বলা হয়েছিল ওবায়দুল কাদেরকে কেবিনে নেওয়া হতে পারে, কিন্তু তাকে নেওয়া হয়নি। অবশেষে আজ তাকে কেবিনে স্থানান্তর করা হলো। মঙ্গলবার আবু নাসের জানিয়েছিলেন আজ তাকে কেবিনে নেওয়া হতে পারে। তিনি আরো জানান, সেতুমন্ত্রী উঠে দাঁড়াতে পারছেন, চিকিৎসকদের সঙ্গে নিজের সমস্যার কথা বলতে পারছেন। মঙ্গলবার পরিবারের সদস্য ও সিঙ্গাপুরে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা তাকে দেখতে গেলে তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন, একটু হেঁটেছেনও। এর আগে সোমবার ওবায়দুল কাদের মেডিকেল বোর্ডের সঙ্গে কথা বলে অধ্যাপক ডাক্তার আবু নাসার রিজভী জানান, ওবায়দুল কাদের হাঁটতে পারছেন। স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হওয়ায় তাকে মঙ্গলবার সকালে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হতে পারে। তবে মঙ্গলবার তাকে কেবিনে দেওয়া হয়নি। ৬৭ বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ, ডায়াবেটিস ছাড়াও শ্বাসতন্ত্রের জটিল রোগ সিডিওপিতে ভুগছেন। গত রোববার সকাল ৭টায় ম্যাসিভ হার্ট অ্যাটাক করেন ওবায়দুল কাদের। তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সিসিইউ এর ২ নম্বর বেডে লাইফ সাপোর্টে চিকিৎসা দেওয়া হয় তাকে। পরদিন উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠির পরামর্শে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত দেয় ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত বিএসএমএমইউ এর মেডিকেল বোর্ড। ওই দিনই এয়ার অ্যাম্বুলেন্সে তাকে মাউন্ট এলিজাবেথ। মেয়াদ শেষে ট্রাম্পের বিচার। মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিপক্ষে অবস্থান নেওয়ায় হোয়াইট হাউসে স্বস্তি এসেছে। তবে ডেমোক্রেটিক পার্টির ভেতরে এ নিয়ে এখনো গুঞ্জন চলছে। মঙ্গলবার সকালে পেলোসির সভাপতিত্বে দলের কংগ্রেস সদস্যদের এক রুদ্ধকক্ষ বৈঠক হয়। বৈঠকে কোনো সদস্য অভিশংসন নিয়ে স্পিকারের অবস্থানের ব্যাপারে প্রশ্ন তোলেননি। কোনো সদস্য বলেছেন, বিচার বা অভিশংসনের পর তারা রুদ্ধ করতে চান না। এদের অন্যতম প্রতিনিধি পরিষদের গোয়েন্দা বিষয়ক কমিটির প্রধান কংগ্রেসম্যান অ্যাডামস মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে সিপ বলেন, এই মুহূর্তে ট্রাম্পকে হয়তো দোষী সাব্যস্ত করা যাবে না। বিচার বিভাগের নীতিমালা অনুযায়ী কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করা যায় না, তবে ক্ষমতা ত্যাগের পর তাকে অবশ্যই বিচারের মুখোমুখি করা যেতে পারে। সিপ বলেন, মিথ্যাচার ও বেআইনি কার্যকলাপের জন্য ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনকে ৩ বছরের সাজা দেওয়া হয়েছে। অথচ তাকে এ কাজে যিনি নিজেই দিলেন সেই ট্রাম্প কোনো সাজা পাবেন না, এটা মেনে নেওয়া যায় না। সিপ বলেন, আমি মনে করি এখন সম্ভব না হলেও মেয়াদ শেষের পর ট্রাম্পকে আইনের মুখোমুখি হতে হবে। সিফের দাবি, ট্রাম্প যে আইন ভঙ্গ করেছেন তার পর্যাপ্ত প্রমাণ এখন কংগ্রেসের হাতে রয়েছে। নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালতে ট্রাম্পের বিরুদ্ধে যে মামলা চলছে সেখানেও তাকে অভিযুক্ত করার মতো বিস্তর প্রমাণ রয়েছে। যে নীতিমালার অধীনে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা যেতে পারে তার মেয়াদ ৫ বছর, অর্থাৎ ২০২০ সালের পর তার বিরুদ্ধে মামলা করা হলে বিচার কার্য শেষ করতে সময় পাওয়া যাবে আরো ১ বছর। কোনো ভাষ্যকার মনে করেন, ক্ষমতা ত্যাগের পর মামলা এড়াতে ট্রাম্পের একটাই পথ আছে, আর তা হলো দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া। শিব সাংবাদিকদের বলেন, এই নীতিমালার পরিবর্তন দরকার। যদি ৫ বছরের মধ্যে বিচার কার্য শেষ করতে হয় তাহলে ট্রাম্প হয়তো আইনের হাত ফসকে যেতে পারে। মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য রাশিদা তালিব জানিয়েছেন, পেলোসির আপত্তি সত্ত্বেও তিনি কয়েক সপ্তাহের মধ্যে ট্রাম্পকে অভিশংসিত করার জন্য একটি খসড়া প্রস্তাব উত্থাপন করবেন। প্রস্তাবটি হয়তো এই মুহূর্তে গৃহীত হবে না, কিন্তু ট্রাম্প যদি অপরাধ করে থাকে তার বিচার প্রক্রিয়া শুরু হওয়া উচিত। সেজন্যই তিনি এই প্রস্তাব উত্থাপন করার প্রস্তুতি নিচ্ছেন। হবু বউ নিয়ে আসিফ। গত ২ বছর ধরেই নানা ধরনের চমক নিয়ে শ্রোতা দর্শকদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় সঙ্গীত তারকা আসিফ আকবর। এক এক গানে এক এক রূপে হাজির হচ্ছেন তিনি। তবে এবার নতুন খবর দিলেন তিনি, হবু বউকে পরিচয় করিয়ে দেবেন তিনি। বিষয়টি অবাক করার মতো হলেও ঘটছে তাই। গানে গানে হবু বউয়ের কথা জানাবেন আসিফ। খুব শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে তার নতুন গান, শিরোনাম হবু বউ। গানটির কথা সুর করেছেন রোহান মাহমুদ, ভিডিও নির্মাণও করেছেন তিনি, আর গানটির সঙ্গীত আয়োজন করেছেন রেমো বিপ্লব। আসিফের সঙ্গে এই গানে হবু বউ রূপে হাজির হবেন সুস্মিতা সিনহা। আর বেস্ট মিডিয়া থেকে প্রকাশ হয়েছে এই গানটি। আসিফ এর মধ্যেই এই গানটি প্রকাশের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, বেকার ও পেশাদার শিকারী সমালোচকদের আরো বেশি জ্বালাতে শীঘ্রই আসছে হবু বউ। বিনোদন প্রিয় দর্শক শ্রোতাদের জন্য নাচে গানে ভরপুর এই মিউজিক ভিডিওটি একটি বিশেষ উপহার। আমার বিশ্বাস বরাবরের মতো এই গানটি উপভোগ করবেন সবাই।
এদিকে আসিফ এই গানের বাইরেও নিয়মিত নতুন গান রেকর্ডিং ও মিউজিক ভিডিওর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চলতি বছর তার 130টি গান প্রকাশের কথা রয়েছে। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন এ সঙ্গীত তারকা। বিশ্বের সেরা 100 খেলোয়াড়ের তালিকায় মাশরাফি, সাকিব ও মুশফিক। ক্রীড়া বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ESPN 2019 সালে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় 100 খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে, যেখানে স্থান পেয়েছে বাংলাদেশের 3 ক্রিকেটার, টেস্ট ও টি20 অধিনায়ক সাকিব আল হাসান, সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ESPN 78টি দেশের প্রায় 800 সেরা খেলোয়াড়ের মধ্যে থেকে বিভিন্ন বিষয়ের উপর গবেষণা করে 100 জনের তালিকা তৈরি করেছে। এই তালিকায় ক্রিকেটার রয়েছেন মাত্র 11 জন, যাদের মধ্যে 3 জন বাংলাদেশি আর বাকি 8 জন ভারতীয়। বাকি আর কোনো দেশের ক্রিকেটাররা এই তালিকায় স্থান পাননি। মূলত 3টি বিষয় বিবেচনা করে এই তালিকা তৈরি করে ESPN। গুগলে ওই খেলোয়াড়দের খোঁজার সংখ্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলোয়ারের সংখ্যা এবং বিভিন্ন বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়। আর এই 3টি বিষয় মিলিয়ে তালিকার শীর্ষে আছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেব্রন জেমস, আর তৃতীয় স্থানে আছেন আর্জেন্টিন মহাতারকা লিওনেল মেসি। চতুর্থ স্থানে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এছাড়া টেনিসের 2 মহাতারকা রজার ফেদেরার ও রাফায়েল নাদালের অবস্থান যথাক্রমে ষষ্ঠ ও অষ্টম। 11 ক্রিকেটারের মধ্যে সবার উপরে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, তার অবস্থান সপ্তম। 13তম স্থানে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বাকি ভারতীয়দের মধ্যে আছেন যুবরাজ সিং, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, সুরেশ রায়না। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো এই তালিকায় জায়গা পাওয়া সাকিব আল হাসান আছেন 90তম স্থানে, মুশফিকুর রহিম 92তম ও মাশরাফি 98তম স্থানে। বাংলাদেশের সাকিব, মুশফিক, মাশরাফি 2019 সালে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় 100 খেলোয়াড়ের তালিকায় জায়গা পেয়েছেন মূলত নিজেদের খেলোয়াড়ি দক্ষতার কারণে। 2018 সালের নিদাহাস ট্রফিতে সাকিবের প্রতিবাদী আচরণের কথা তুলে ধরা হয়েছে ESPN এর প্রতিবেদনে। এদিকে নিদাহাস ট্রফির মুশফিকের সেই বিখ্যাত নাগিন ডান্সের কথা বলা হয়েছে। এছাড়া এশিয়া কাপে মাশরাফির অসাধারণ অধিনায়কত্বের কথা তুলে ধরা হয়েছে।